আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। তুমি কিন্তু এটা ঠিক করছো না। আরে, মানুষের ভাষা বলছিস? তার মানে সন্দেহ ঠিকই ছিল। তুই জাদুর সারস। তোকে তো বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করব। একটা জঙ্গলে সব পশুরা মিলেমিশে থাকত, কিন্তু সেই জঙ্গলে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। এই জন্য জঙ্গলের সব নদী শুকিয়ে যাচ্ছিল। আর সমস্যার সম্মুখীন হয়ে একদিন জঙ্গলের রাজা সব পশুদের ডেকে পাঠায়। আমার জনগণ, তোমরা তো জানো গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি, তাই জন্যে জঙ্গলের নদীরা শুকিয়ে গেছে। এরম ভাবে যদি নদী শুকিয়ে যায় তাহলে জঙ্গল ছেড়ে যেতে হবে আমাদের। তোমাদের ডেকেছি তার জন্য মতামত জানার জন্যে। সেই জঙ্গলে সব থেকে বুদ্ধিমান জাম্বো হাতি রাজাকে বলে, জঙ্গল ছেড়ে যাওয়া কোনো সমস্যার সমাধান তো নয় মহারাজ। আমাদের কোনো না কোনো উপায় তো বার করতেই হবে। কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় তো আমি দেখছি না। কি বা করতে পারি? জল ছাড়াও তো আমরা বাঁচতে পারবো না, না? আমাদের জঙ্গলে উত্তর দিশায় একটা পুকুর আছে, যেখানে অনেক জল। ওখানে সব সময় জল পাওয়া যায়। আমরা তো ওখানে গিয়েও জলটা খেয়ে আসতে পারি। তুমি তো জানো ওই পুকুরে ভূত প্রেতের ভর আছে। যারাই ওখানে জল খেতে যায় কেউ ফিরে আসে না। তাহলে কি করে যাব? আমি এসব কিচ্ছুটি মানি না মহারাজ। আপনি যদি আমার আজ্ঞা দেন, আমি একবার গিয়ে ওই পুকুর থেকে জলটা খেয়ে এসেই দেখতে পারি। যা তোমার ইচ্ছে, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় তার জন্য আমি কিন্তু দায়ী নই। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওখানে যাব আর জলটা খেয়ে আসব। আমি ভূত প্রেত তো মানি না, কিন্তু যদি আমার সামনে ওরা একবার আসে তাহলে ওদেরকে নিজের জঙ্গলের প্রাণীদের জন্যে ভিক্ষে চাইবো আমি। ঠিক আছে, আমরা এখানেই তোমার অপেক্ষা করব। তোমার ফিরে আসার অনেক কামনাও করছি। জাম্বো হাতি ভগবানের নাম নিয়ে জঙ্গলের উত্তর দিকে রওনা হয়। আর কিছুক্ষণের মধ্যেই সে ঝিল পাড়ে চলে আসে। কিন্তু সেই ঝিলে অদ্ভুত রকমের কুয়াশা ছিল। হাতি যেই না সরে জল ভরে, অমনি সেখানে একটা কালো ধোঁয়া ছড়ায়। আর দেখতে দেখতেই চোখের নিমেষে একটা ভয়ঙ্কর দেখতে ডাইনি হাতির সামনে প্রকট হয়ে যায়। তোর সাহস কি করে হলো আমার পুকুর থেকে জল খাওয়ার? এই পুকুরটা আমাদের জঙ্গলের জানোয়ারদের অনেক জল তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দাও। তুই মৃত্যু ভয় পাস না বুঝি? জল না খেলে এক না একদিন তো আমরা এমনিতেই মরে যাব। আর চোখের নিমেষেই সে ডাইনির রূপ এক সুন্দর পরীর রূপে পরিবর্তিত হয়। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আজ পর্যন্ত এখানে যত পশু জল খেতে এসছে আমাকে দেখে ভয় পেয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে। আর জঙ্গলে কথা ছড়িয়ে যায় যে এই পুকুরে ডাইনি থাকে। কিন্তু তুমি কে? আমি এই পুকুরের রানী। এই পুকুর আমার। আর তোমার সাহসিকতা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখনই বলছি। এটা বলে সেই সুন্দর দেবী নিজের হাত ওঠায়, আর সেখান থেকে সাদা আলোর কিরণ বেরোয়। আর সেখান থেকে সুন্দর দেখতে একটা সারস হাতির পাশে চলে আসে। এ আমার সারস, এ জঙ্গল ঘুরতে চায়। একে তুমি জঙ্গলে নিয়ে যাও। এ কিন্তু চমৎকারী সারস। এর পা জঙ্গলে পড়তেই জঙ্গলের ভাগ্য ফিরে আসবে। কিন্তু মনে থাকে যেন কেউ যেন এই সারসের কোনো রকম ক্ষতি না করে। আর যখন আমার সারসের জঙ্গলে থেকে মন ভরে যাবে আমি ওকে নিয়ে যাব। এটা বলে ঝিলের দেবী গায়েব হয়ে যায়। জাম্বো হাতি সারসকে নিয়ে জঙ্গলের রাজার কাছে পৌঁছবে তার আগেই জঙ্গলে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে যায়। সব শুকিয়ে যাওয়া পুকুর ভরে যায়। জাম্বো হাতি সব ঘটনা রাজাকে জানায়। আমার জঙ্গলবাসী, আজ থেকে আমরা সবাই
এই সারসকে দেখাশুনো করব। জাম্বু হাতির সাথে ওর বাসাতেই এই সারসটা থাকবে। আর সেদিন থেকে সেই সারস জাম্বু হাতির সাথে থাকতে লাগে। আর কিছুদিনের মধ্যে সেই সারস জাম্বু হাতির সাথে সাথে বাকি পশুদের সাথেও মিলেমিশে যায়। ও সারাদিন জাম্বু হাতির সাথে খেলতো, আর ও যেখানে যেত জঙ্গল সবুজে ভরে উঠত। কিন্তু জঙ্গলের ওরা জানতো না যে বান্টি নামের একটা শিকারী সেখানে এসেছে আর সারসের ওপর নজর রাখছিল। একদিন সেই চমৎকারী সারস জঙ্গলে ঘুরছিল, আর সেই শিকারী গাছের ওপর বসে বলল, এটা তো ঠিক যে সারসটা জঙ্গলের নয়, কিন্তু জঙ্গলটা কি পাল্টে দিয়েছে। এ তো যেখানেই যায় সে জঙ্গলটাকেই পাল্টে দেয়। একটা কাজ করতে হবে, সারসটাকে চুরি করতেই হবে, কারণ জঙ্গলের প্রাণীরা অনেক ফুর্তি হয়ে গেছে। আর এটা বলতেই সেই শিকারী তার জাল সারসের ওপর ছুঁড়ে ফেলে। বেচারা সারস সে জালে ফেসে গিয়ে বেরোনোর জন্য ছটপট করতে লাগে। শিকারী তখনই লাফিয়ে গাছ থেকে নেমে আসে আর সারসের পা বেঁধে দেয়। তারপর সারসকে একটা গুহার ভেতর নিয়ে যায়। সারস তখন দেখে যে সেই গুহাতে আরো অনেক পশু বাজে অবস্থায় বাঁধা হয়ে রয়েছে। শিকারী সারসকে রেগে বলে, অনেক দিন ধরে তোকে খুঁজছিলাম, আজ ধরা পড়েছিস। তোকে তো বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। তুমি কিন্তু এটা ঠিক করছো না। আরে, মানুষের ভাষা বলছিস? তার মানে সন্দেহ ঠিকই ছিল, তুই জাদুর সারস। তোকে তো বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করব। এদিকে জঙ্গলে সারসকে না দেখতে পেয়ে সব পশুরা চিন্তায় পড়ে। আর রাজা জাম্বু হাতির দিকে রেগে বলে, একটা সারসকেও বাঁচিয়ে রাখতে পারলে না তোমরা? তোমরা জানো না পাওয়া গেলে ওই দেবী এই জঙ্গলটা শেষ করে ফেলবে। ক্ষমা করো আমায় রাজা, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মনে হয় জঙ্গলের কোনো প্রাণী সারসকে এইভাবে ক্ষতি করবেই না। এটা কোনো শিকারেরই কাজ, কোনো মানুষের। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছোটা কি? যাও, ওকে খুঁজে বার করো। ওই শিকারি কোথাও ওই জাদুই সারসকে কোনো ক্ষতি না করে দিক। হ্যাঁ। রাজার কথা শুনতেই সব পশুরা সারসকে খুঁজতে লেগে যায়। এদিকে সেই শিকারী সারসকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনই যজ্ঞ নামের একটা অন্য শিকারী সেখানে এসে যায় আর শিকারীর দিকে দেখে বন্দুক উঁচিয়ে বলে, এই সারসটাকে আমাকে দিয়ে দে রে বান্টি। তোর মাথা ঠিক আছে তো? চুপচাপ চলে যায় এখান থেকে। একে আমি ধরেছি, একে আমি বিক্রি করব। দেখ, আমাকে যদি না দিস তো এখানে গুলি করে মারবো তোকে। তুই যতগুলো জানোয়ার এখন অবধি ধরেছিস ওদেরকে নিয়ে যা, আর যেখানে খুশি বিক্রি কর, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার শুধু এই সারসটাকেই চাই। যজ্ঞ আর বান্টির ঝগড়া বাড়তেই লাগে, আর এই সুযোগে যজ্ঞ ওর ওপর একটা গুলি চালিয়েই দেয়। তখনই সারসের চোখ দিয়ে একটা সাদা আলো বেরিয়ে আসে, আর সেই গুলি যেন আমের ফলের মতো নিচে পড়ে যায়। সারসের জালও গায়েব হয়ে যায়, আর এটা দেখে যজ্ঞ খুব ভয় পেয়ে যায়। আরে, এ তো খুবই সাংঘাতিক একটা সারস। আরে বাঁচাও রে বাঁচাও। এটা বলে যজ্ঞ ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আরে, তুমি তো খুব সহজে পিস্তলের গুলিটাকে ঘুরিয়ে দিলে। তোমার জালটাও তো চলে গেছে। তার মানে তুমি চাইলে তো নিজেকে ছাড়াতে পারতে, তাহলে করলে না কেন? তা নয়, অন্য কেউ যদি কোনো সমস্যায় থাকে, আমার ভেতরের শক্তি তখনই কাজ করে। তাহলে কেন বাঁচালে? আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে জোর করে ধরে শহরে নিয়ে যাচ্ছি বিক্রির জন্যে। অন্যদের প্রাণ বাঁচানো আমাদের একটা কর্তব্য, এটা সবাইকে করা উচিত। তুমি আমায় যতই কষ্ট দাও না কেন, কিন্তু আমি সেটা ফেরত দিতে পারবো না।
সারসের সেই কথা শুনে শিকারীর চোখ দিয়ে অনুতাপের জল বয়ে আসে। ও তার কর্মে অনুতপ্ত ছিল। তোমাকে এই জঙ্গলি জানোয়ারদের ধরা একদম উচিত নয়। ওদেরও তো পরিবার আছে, তাই না? ওদেরকে এরকম আলাদা করে ওদেরকে এত কষ্ট দেওয়াটা ঠিক নয়। এসব তুমি বন্ধ করো। আমি খুবই দুঃখিত, আজকের পর আর শিকার করব না। এটা বলে বন্টি শিকারী সব পশুদের মুক্ত করে দেয়। তখনই চমৎকারী সারস দেখে যে বাইরে থেকে অনেক পশু পাখি গুহার দিকে দৌড়ে আসছে। তো সারস বুঝতে পারে যে সবাই শিকারীর ব্যাপারে জেনে গেছে। তো শিকারীকে ডেকে বলে, এই গুহায় একটা পিছনের দরজা আছে, ওখান থেকে পালাও, না হলে এরা কিন্তু তোমায় মেরে ফেলবে। তুমি কিন্তু খারাপ মানুষ নও। চমৎকারী সারসের এই কথা শুনে বন্টি কাঁদতে কাঁদতে বলে, তুমি খুবই ভালো। তুমি যদি মানুষ হতে না, তাহলে তোমার সাথে সবসময় থাকতাম। শিগগিরই পালাও এখান থেকে। বন্টি তখনই সেখান থেকে চলে যায় আর এরপর থেকে শিকার করা বন্ধ করে দেয়। আর কিছুদিন পরে পুকুরের দেবী সারসকে ফেরত নিয়ে যায়। কালু বাজ এসেছিল আর আমাকে ধমকি দিয়ে গেল যে পরের সপ্তাহের মধ্যে যেন আমরা এই ঘর খালি করে চলে যাই, না হলে কিন্তু ভালো হবে না। এই কালো ঈগলের বাসাটা আমি চিনি না, না হলে এক্ষুনি মজা দেখাতাম। একবারের কথা, রামু হাতি আর শিয়াল জঙ্গলে ফুটবল খেলছিল। এই নে আমার তরফ থেকে। শিয়াল কিক মারে আর রামু হাতি বড় সহজে নিজের সুর দিয়ে সেটা আটকেও দেয়। হয়ে গেছে তোর, এবার দেখ আমার শট। এটা বলে রামু হাতি জোরে কিক মারে, বল হাওয়ায় উড়তে লাগে আর দৌড়ে গিয়ে সানফ্লাওয়ারকে লাগে। ওরে বাবারে, মনে হচ্ছে কোনো জানোয়ারের বলটা লাগলো। হ্যাঁ, সিংহ জানতে পারলে হেভি খেলাবে। এটা ভেবে দুজনে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে বেচারা সানফ্লাওয়ার মাটিতে পড়ে কষ্টে কাতরাতে লাগে। আরে সানফ্লাওয়ার, তোর তো কাণ্ডটাই ভেঙে গেছে, এবার তো সোজা হয়ে দাঁড়াতেও পারবি না। ব্যাস, আর কিছুদিনের মধ্যে আমি শেষ হয়ে যাব। এটা বলে সানফ্লাওয়ার কাঁদতে লাগে। কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে ডাক্তার খরগোশ যাচ্ছিল। যেই ওর কানে সানফ্লাওয়ারের কান্নার আওয়াজ আসে, ও দৌড়ে দৌড়ে ওর কাছে যায় আর দেখে যে সানফ্লাওয়ার মাটিতে পড়ে কাতরাচ্ছে। আরে সানফ্লাওয়ার, তোমার তো শিরদাঁড়া ভেঙে গেছে। হ্যাঁ ডাক্তার খরগোশ, আমি উঠতে পারছি না, আর কিছুদিনের মধ্যে আমি মরে যাব। এরকম বলে না সানফ্লাওয়ার, আমি কিছু একটা তোমার জন্য করছি। এটা বলে ডাক্তার খরগোশ পাশে পড়ে থাকা একটা লাঠি তোলে আর সেটাকে সানফ্লাওয়ারের পাশে পুঁতে দেয়। তারপর সানফ্লাওয়ারকে সেই কাঠির সাহায্যে দাঁড় করায়। ভয় পেও না সানফ্লাওয়ার, ধৈর্য ধরো। তারপর নিজের সুটকেস থেকে ব্যান্ডেড বের করে আর সানফ্লাওয়ারকে লাঠির সাথে বেঁধে দেয়। আমার এখন খুব ভালো লাগছে খরগোশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয় বন্ধু, খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। এটা বলে ও যে সামনে দেখে যেটা মাশরুমের উপর পাথর পড়ে আর তার ভারে ও বেঁকে যাচ্ছে। এটা সরাও ডক্টর খরগোশ, আমার তো প্রচন্ড ব্যথা করছে। ডক্টর খরগোশ তখনই ওর কাছে পৌঁছায় আর ওর উপর থেকে পাথর সরিয়ে দেয়। ধন্যবাদ খরগোশ। তোমার ঘাতে আমি মলম লাগিয়ে দিই, শিগগিরই ঠিক হয়ে যাবে। এটা বলে খরগোশ নিজের ব্রিফকেস থেকে ওষুধ বের করে মাশরুমের ঘায়ে লাগিয়ে দেয়। বাহ, খুব আরাম লাগছে। তারপর খরগোশ নিজের মনে খুশি হয়ে নিজের ঘরে চলে যায় আর আরাম করে শুয়ে পড়ে। সেই জঙ্গলে বসবাসকারী গোল্ডিবাজ সেই দিন নিজের ঘরে ছিল। কোথায় ছিলে এতক্ষণ মজা করছিলে? কি হয়েছে ডার্লিং, রেগে যাচ্ছ কেন? কালু বাজ এসেছিল
আর আমাকে ধমকি দিয়ে গেল যে পরের সপ্তাহের মধ্যে যেন আমরা এই ঘর খালি করে চলে যাই, না হলে কিন্তু ভালো হবে না। এই কালো ঈগলের বাসাটা আমি চিনি না, না হলে এক্ষুনি মজা দেখাতাম। গোল্ডি তখন ওখানে কালুবাজের অপেক্ষা করতে লাগে, কিন্তু ওর বউ টানা ওকে কথা শুনিয়ে যাচ্ছিল। ওর রাগ তখন চরম সীমায় পৌঁছে যায় আর তখনই ঘর থেকে বেরিয়ে যায়। ব্যাস, অনেক হলো। নিজের রাগটা কমানোর জন্য আমায় কাউকে না কাউকে মারতেই হবে। চোখে রাগ নিয়ে ও আকাশে উঠছিল। তখনই নিচে ও সেই মাশরুমটাকে দেখতে পায়। ও মাশরুমের কাছে গিয়ে ওর ঘায়ের জায়গায় আরো ঘা করতে লাগে। আরে দুষ্টু, আমার ব্যথাটাকে এত আঘাত করছিস কেন? হ্যাঁ, খুব রাগ হচ্ছে আমার। তারপর গোল্ডি সানফ্লাওয়ারের কাছে যায় আর ঠোঁট দিয়ে ওর পাপড়ি ছিঁড়তে লাগে। ডক্টর খরগোশ, আমাকে বাঁচাও। ওর আওয়াজ শুনতে ডক্টর খরগোশ ঘর থেকে বেরিয়ে ওর দিকে দৌড়ে যায়। খরগোশ দেখে যে বাজ সানফ্লাওয়ারকে ঠোঁট দিয়ে মেরে মেরে ওকে আরো আহত করছে। এই গোল্ডি, কেন শুধু শুধু এদেরকে মারছিস? এটা শুনতেই বাজ খরগোশের ওপরেও হামলা করে। খরগোশের হাত থেকে সুটকেস ছিটকে পড়ে আর সানফ্লাওয়ারের পায়ের কাছে এসে পড়ে। ওর ভেতরে সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে যায়। ছাড়বো না তোকে। গোল্ডি বাজ যে ডাক্তারের গলায় আঘাত করতে যাবে তখনই সানফ্লাওয়ার দেখে যে মাটিতে ইনজেকশন পড়ে আছে, তো সানফ্লাওয়ার সেটাকে একটা ঠোকর মারে আর গড়িয়ে গড়িয়ে সেটা ডাক্তারের কাছে চলে যায়। গোল্ডি ওকে আঘাত করত, তার আগে ডাক্তার ইনজেকশন তুলে গোল্ডির গলায় বসিয়ে দেয়। গোল্ডিবাজ ওখান থেকে পালিয়ে যায়। ধন্যবাদ সানফ্লাওয়ার। ডক্টর খরগোশ তখন ফুল আর মাশরুমকে আবার ওষুধ দিয়ে দেয় আর ঘরে গিয়ে আরাম করে ঘুমিয়ে যায়। সকালবেলা বাজের আওয়াজে ওর চোখ খুলে যায়। ওর মনে হয় যে বাজ হয়তো আবার ওর পেশেন্টদের আহত করছে। ও তখনই ঘর থেকে বেরিয়ে বাইরে আসে, কিন্তু সেখানেও দেখে যে কালু বাজ আর ওর স্ত্রী একটা গাছের ওপর বসে আছে। ডার্লিং, তুমি জানো গোল্ডি ঈগলের গলায় ডক্টর খরগোশের ইনজেকশনটা আটকেই গেছে, তার কারণে অনেক দুর্বল হয়ে পড়েছে। তাহলে তো এটা সঠিক সময় হামলা করার। ঠিক বলেছ, একটু রোদটা জিরিয়ে নিতে দাও, তারপর ওর উপরে আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ব। এটা তো সাংঘাতিক ব্যাপার, কিছু না কিছু করতেই হবে। ডাক্তার খরগোশ তখন নিজের ব্রিফকেস তুলে সঙ্গে সঙ্গে গোল্ডির ঘরের দিকে রওনা হয়। সেদিন রোদ খুব চড়া ছিল, কিন্তু তবুও খরগোশ গোল্ডিবাজের জন্য দৌড়ে যাচ্ছিল। যখন ও গোল্ডির ঘরে পৌঁছালো তো গোল্ডি ওকে দেখে ভয় পেয়ে গেল। ডক্টর এই সময় লড়ার অবস্থায় নেই। আপনার ইনজেকশনের জন্য এর প্রাণ সংশয় হলো। তুমি চিন্তা করো না, এক্ষুনি ঠিক করে দেব। এটা বলে খরগোশ নিজের ব্যাগ থেকে একটা চিমটা বের করে আর গোল্ডির ঘাড় থেকে সূচটা বের করতে লাগে। ওরে বাবারে, খুব ব্যথা করছে। ডাক্তার খরগোশ একটু জোর দিতেই ঘাড় থেকে সেই সূচ বেরিয়ে আসে। এখন একটু আমি আরাম পাচ্ছি। আমায় ক্ষমা করে দাও খরগোশ, আমি ওই সময় রাগে পাগল হয়ে গেছিলাম। কালুবাজি এলো বলে ও তোমার উপরে আক্রমণ করবে, ওকে মজা দেখিও তুমি। এটা বলে খরগোশ দুপা এগিয়েছিল, তখনই কালুবাজ নিজের বউয়ের সাথে চলে আসে। ওই গোল্ডি, শিগগিরই জঙ্গল খালি করে চলে যা, না হলে কিন্তু তোর উপরে আক্রমণ করব। এটা বলতেই গোল্ডি সোজা হয়ে যায় আর ওরা এটা দেখে ভয় পেয়ে যায়। আরে রে 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 রে, এ এ ঠিক কি করে হলো? বলছি কি করে হলাম। এটা বলে গোল্ডি ওর ওপর হামলা করে দেয়। গোল্ডি তখন কালুকে সঠিক শিক্ষা দেয় আর গোল্ডির বউ কালুর বউকে হামলা করে। আরে পালাও এখান থেকে,
এরা তো খুবই সাংঘাতিক। এটা বলে কালু আর কালুর বউ তক্ষুনি পালিয়ে যায়। ডাক্তার খরগোশ দূর থেকে সব কিছু দেখছিল। গোল্ডি আর গোল্ডির বউকে খুশি দেখে খরগোশের মুখেও হাসি আসে আর ওখান থেকে চলে যায়।